আব্বু তুমি নাকি আমাকে ডেকেছো? হুম। কেন আব্বু, কিছু বলবে? হুম, আমি আর তোমার আঙ্কেল মিলেই ঠিক করেছি সামনে শুক্রবার তোমার আর তোমার আঙ্কেলের মেয়ে সোহানার বিয়ে দিব। এত তাড়াতাড়ি কেন আব্বু? তোমার আঙ্কেল নাকি পরের সপ্তাহে বিদেশে চলে যাবেন, তাই বিয়েটা এত তাড়াতাড়ি দিতে বলল। আর তোমাকে এই কয়েকদিন অফিসে যেতে মানা করছে। আচ্ছা ঠিক আছে। তারপর ফারহান খাওয়া দাওয়া করে বন্ধুদের কাছে আসলো। এসে দেখে সবাই বসে আছে, তাই সবাইকে দাওয়াত দিয়ে বাসায় চলে আসলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, কালকে ফারহানের বিয়ে। তাই ফারহান রাতে বন্ধুদের সাথে কথা বলে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে অনেক মেহমান এসেছে। তারপর সেও খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইল। দুপুরে আব্বুর রুমে আসলো এবং বিয়ের পাঞ্জাবি দিয়ে গেল এবং তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বললো। কিছুক্ষণ পর ফারহান রেডি হয়ে নিচে গেল। তারপর সবার সাথে আঙ্কেলদের বাসার দিকে রওনা দিল। প্রায় 40 মিনিট পর আঙ্কেলদের বাসায় পৌঁছে গেল। এখন ফারহান একা একা বসে আছে আর ওর সব হারামি বন্ধুগুলো চলে গেছে মেয়ে পটাতে। অনেকক্ষণ পরে কাজে এসে বিয়ে পড়িয়ে গেল। এখন ওদের বউ নিয়ে বাড়ি ফেরার পালা। সোহানাকে বিদায় দেওয়ার সময় আঙ্কেল অনেক কান্না করেছিল আর সোহানাও অনেক কান্না করেছে। তারপর সোহানাকে নিয়ে গাড়িতে এসে বসলো। বাসায় ফেরার পথে সোহানার আর ফারহানের মধ্যে কোনো কথা হয়নি। বাসায় এসে পড়েছে। বাসায় আসার পরে সোহানাকে ওর রুমে নিয়ে যাওয়া হলো আর ফারহান চলে গেল ছাদে বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে কথা বলতে বলতে প্রায় 12টা বেজে গেল। একটু পরে আব্বু কল দিল। কল ধরতেই, কোথায় তুমি? এই তো ছাদে। তাড়াতাড়ি নিজের রুমে যাও। তারপর ফারহান ওর রুমের দরজার সামনে চলে আসলো, কিন্তু ভেতরে যেতে অনেক ভয় করছে। অবশেষে সব ভয় কাটিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বাসঘরে ঢুকতেই বউ বলল, দেখুন, আপনি আমার কাছে আসবেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানতে পারবো না, আর আমি আপনাকে স্বামীর অধিকারও দিতে পারবো না। সোহানার মুখে এমন কথা শুনে ফারহান পুরাই অবাক হয়ে গেল। তারপর নিজেকে একটু স্বাভাবিক করে সোহানাকে বলল, আমাকে আপনি কিসের জন্য স্বামী হিসেবে মানতে পারবেন না, সেই কারণটা কি জানতে পারি? আসলে আমি নীল নামের একটা ছেলেকে অনেক ভালোবাসি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বাবার ভয়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমাকে বিয়ে না করে ছেলেটার সাথে পালিয়ে যাইতেন। আসলে তার বাবার ব্যবসার জন্য নীল এখন দেশের বাইরে আছে, তাই পালিয়ে যেতে পারিনি। আর বাবার কাছে শুনেছি আপনি অনেক ভালো, তাই ভাবলাম আপনাকে বোঝালে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আপনি কি আপনার আর নীলের সম্পর্কের কথা আঙ্কেলকে বলছেন? না। না বলে কেন আমাকে বিয়ে করলেন? জানেন, আপনার আর আমার আব্বু সেই ছোটবেলার বন্ধু। এখন যদি তারা এইসব কথা জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছেন? কথা বলছেন না কেন? সোহানাকে কিছু না বলে কান্না করে দিল। আমি এত কিছু বুঝি না, আমি শুধু নীলকে চাই। আর যদি আমি নীলকে না পাই তাহলে এই ছুরি দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আপনাকে কিছুই করতে হবে না। আপনি আপনার নীলের কাছে যেতে পারবেন, কিন্তু একটা শর্ত আছে। বলেন কি শর্ত? আমি নীলের জন্য সব শর্ত মানতে রাজি আছি। শর্তটা হলো আমাদের মাঝে যে কোনো সম্পর্ক নেই সেটা কাউকে বুঝতে দিতে পারবেন না। যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন আমার মা বাবাকে আপনার মা বাবা মনে করে সেবা যত্ন করতে হবে। আপনি কি আমার শর্ত মানতে পারবেন? পারবো। আচ্ছা নীল, কতদিন পরে দেশে আসবে? 7 মাস। ও, এখন ঘুমান তাহলে। আচ্ছা। তারপর ফারহান বিছনা থেকে একটা বালিশ আর একটা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো আর সোহানা খাটে গিয়ে শুয়ে পড়লো। ফারহান সোফাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে বউয়ের সাথে প্রেম করব বলে, নিজের সবটুকু দিয়ে বউকে ভালোবাসবো বলে। আর সেই বউ কিনা আমাকে স্বামী হিসেবে মানে না। হায় রে কপাল। এগুলো ভাবতেই চোখ দিয়ে 2 ফোঁটা কষ্টের অশ্রু চোখের একটা কোণা দিয়ে বাহির হয়ে গেল। ফারহান চোখের জলগুলো মুছে ঘুমানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। শুধু বুকের বাম পাশে চিনচিনে ব্যথা করছে আর চোখ দিয়ে নোনা পানি পড়ছে। চোখের পানি মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। ফজরের আজানের সময় ফারহানের ঘুমটা ভেঙে গেল। ফ্রেশ হয়ে অজু করে চলে গেল নামাজ পড়তে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে চলে আসলো বাসাতে। বাসায় আসার পরে চলে আসলো নিজের রুমে গিয়ে দেখে সোহানা ঘুম থেকে উঠে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ফারহান সেদিকে খেয়াল না করে চলে গেল ছাদে বসে আছে। এমন সময় সোহানা ওর কাছে আসলো আর পাশে দাঁড়ালো। ফারহান সোহানাকে দেখে বলল, কি সোহানা, কিছু বলবেন? হুম। কি বলবেন বলেন। আসলে ফারহান, আপনি কিছু মনে করবেন না আমার কথাতে। আরে বলেন তো, আমি কিছু মনে করব না। প্লিজ, আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আর আপনার ডিভোর্সের ব্যবস্থা করুন, প্লিজ। সোহানার মুখে কথাটা শোনার পরে অনেক কষ্ট পেল ফারহান। আসলে ফারহান নিজের জন্য কষ্ট পাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে ওর আব্বু আম্মুর কথা ভেবে। তারা যদি জানতে পারে যে তার ছেলের বউ বিয়ের একদিন পরে ডিভোর্স চেয়েছে, তাহলে তারা কতটা কষ্ট পাবে। নিজেকে তারা অনেক বড় অপরাধী মনে করবে, কারণ তাদের কারণে ফারহান এই বিয়েটা করেছে। এগুলো ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল মাটিতে গড়িয়ে পড়লো। ফারহান তাড়াতাড়ি চোখের জল মুছে
বলল, এখন আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে সোহানা ফারহানকে দুটো থাপ্পড় দিল। ফারহান গালে হাত দিয়ে বসে পড়ল। থাপ্পড় দুটো এত জোরে লেগেছে যে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। ফারহান থাপ্পড় খেয়ে বসে আছে। তখন সোহানা বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার মুখের উপরে কথা বলিস। তোকে একটা ভালো মানুষ মনে করেছি, কিন্তু আমার জানা ছিল না যে কোনো ছোট লোক কখনো ভালো মানতে পারে না। আর তুই আজকের পরে আমার ধারে কাছেও আসবি না। আর যত তাড়াতাড়ি পারিস আমাকে কথাটা যেন মনে থাকে। এই কথাগুলো বলে সোহানা নিচে চলে গেল। আর ফারহান সেখানে বসে রইল আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকলো। সোহানার বলা কথাগুলো ভাবতে চোখে পানি চলে আসলো। অনেকক্ষণ ছাদের একটা কোণাতে বসে কান্না করলো। তারপর নিজের রুমে এসে চলে গেল ওয়াশরুমে। অনেকক্ষণ ওয়াশরুমের ভেতরে গিয়েও কান্না করলো। তারপর চোখ মুখে পানি দিয়ে বাইরে চলে আসলো। এসে সোফাতে বসে আছে, তখনই আম্মু আসলো খাবার খাওয়ার জন্য ডাকতে। ফারহান আম্মুকে বলল, আসছি, তুমি যাও। তারপর আম্মু চলে গেল। বারান্দাতে সোহানার কার সাথে যেন অনেকক্ষণ হেসে হেসে ফোনে কথা বলছে। ফারহান গিয়ে সোহানাকে ডাক দিয়ে বলল, সোহানা আম্মু আপনাকে আর আমাকে খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছে। তুই যা, আমি পরে খাবো। দুজনকে একসাথে যেতে বলছে। আমি এখন নীলের সাথে কথা বলতেছি, এখন যেতে পারবো না। তুই যা। পরে কথা বললেন, এখন চলেন। তোকে যেতে বলছি না? আমাকে এত ডাকতেছিস কেন? দেখছিস না আমি নীলের সাথে কথা বলতেছি? ঠাস ঠাস করে চল লাগালো। ফারহান গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। কিরে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি সাথে কথা বলে একটু পরে আসছি। তারপর ফারহান কিছু না বলে মাথাটা নিচু করে নিচে চলে আসলো। নিচে আসতে আম্মু বলল, কিরে ফারহান, বৌমা কোথায়? আসলে আম্মু, সোহানার নাকি শরীরটা ভালো লাগতেছে না, তাই শুয়ে আছে। আর আমাকে বলছে আমি খেয়ে যেন ওর জন্য খাবার নিয়ে যাই। ও, তারপর ফারহান খেতে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে সোহানের জন্য খাবার নিয়ে রুমে আসলো। এসে দেখে এখনো নীলের সাথে ফোনে কথা বলছে। তারপর ফারহান সোহানের কাছে গিয়ে বলল, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে, খাবারগুলো খেয়ে নিন। সোহানাই ফারহানের কথা শুনে পেছন ঘুরে তাকালো। তাকিয়ে দেখে ফারহান দাঁড়িয়ে আছে। তখন সে ফোনটা কেটে দিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেল। আর ফারহান চলে গেল ছাদে। ছাদে বসে থাকতে থাকতে প্রায় 12টা বেজে গেল। ফারহান এখনো ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারো পায়ের শব্দের আওয়াজ শুনে পেছনে তাকালো। তাকিয়ে দেখে সোহানা দাঁড়িয়ে আছে। ফারহান সোহানাকে বলল, কিছু বলবেন? শোন, আমার বাসা থেকে মানুষ এসেছে, আমাকে আর তোকে নিতে চায়। তোকে আম্মু নিচে ডাকছে। ও আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর সোহানা চলে গেল। একটু পরে ফারহানও নিচে চলে আসলো। নিচে আসতে আম্মু বলল, ফারহান তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কেন আম্মু, কোথায় যাব? সোহানাদের বাড়ি থেকে লোক এসেছে তোমাকে আর সোহানাকে নিতে। আমি না গেলে হয় না? এটা বিয়ের নিয়ম। বিয়ের পরের দিন বউয়ের সাথে বউয়ের বাপের বাড়ি যেতে হয়। তাই তুমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। ফারহান আর কিছু বলল না। জানে এখন আম্মুকে বললেও লাভ হবে না, সে যেতেই হবে। তাই আর কথা না বাড়িয়ে চলে আসলো নিজের রুমে। এসে গোসল করে একটা নীল কালার পাঞ্জাবি পরলো। তারপর রেডি হয়ে নিচে আসলো। নিচে এসে বসে আছে, কিন্তু সোহানার আসার কোনো নাম নেই। প্রায় 1 ঘন্টা পর দেখলো সোহানা আসছে। সোহানাকে দেখতে পুরো একটা নীল পরীর মতো লাগছে। নীল শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস, চোখে গাঢ় কাজল, চুলের খোপাতে একটা লাল গোলাপ। এক কথা বলতে গেলে পুরাই একটা পরী। ফারহান সোহানার দিকে একধানে তাকিয়ে আছে। হঠাৎ সোহানের বলা কথাগুলো মনে পড়তে চোখ নামিয়ে নিল আর মনটাও খারাপ হয়ে গেল। তারপর সোহানের বাড়ির লোকের সাথে সোহানাদের বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে সোহানায় ফারহানকে রেখে বাড়ির ভেতরে চলে গেল। আর তার বাড়ির সকলে ফারহানকে বরণ করে সব নিয়ম কানুন শেষ করে বাড়ির ভেতরে নিয়ে গেল। তারপর সোহানের কিছু কাজিন ফারহানকে একটা রুমে নিয়ে গেল এবং সেখানে রেখে সবাই চলে গেল। রুমটা দেখে বুঝতে পারলো এটা সোহানার রুম। ফারহান চুপ করে সোফায় বসে আছে। এমন সময় আঙ্কেল আসলো রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছে বাবা? তারা ভালো আছে। যে জন্য এসেছি, তুমি আর সোহানা তাড়াতাড়ি নিচে খেতে এসো বাবা। আচ্ছা আঙ্কেল, আমি সোহানাকে নিয়ে আসছি, আপনি যান। তারপর আঙ্কেল নিচে চলে গেল। একটু পরে সোহানায় বারান্দা থেকে আসলো। ফারহান বলল, আঙ্কেল, খাবার খাওয়ার জন্য নিচে ডেকেছেন? চল। তারপর নিচে চলে আসলো খাবার খাওয়ার জন্য। অনেক রকমের খাবার দিয়ে টেবিলটা সাজিয়েছে আর অনেক দামি দামি খাবার রান্না করেছে, যা ফারহান জীবনের চোখেও দেখেন। সবাই অনেক জোরাজুরি করে অনেক খাবার খাওয়ালো। খাবার টেবিলে সোহানার সাথে কোনো কথা হলো না। তারপর ফারহানও খেয়ে রুমে চলে আসলো। একটু পরে সোহানায় আসলো। এসেই শুরু হয়ে গেল নীলের সাথে কথা বলা। অনেকক্ষণ কথা বলে সোহানা ফারহানের কাছে আসলো। সোহানা কাছে এসে বলল, ওই শোন, জি বলেন। কালকে বিকেলে তোদের বাসায় যাওয়ার সময় একটা জায়গায় যাব। কোথায় যাবেন? উকিলের কাছে। উকিলের কাছে যাবেন কেন?
তোর আর আমার ডিভোর্সের জন্য। ফারহান আর কিছু বলল না, শুধু মাথাটা ঝুলিয়ে হ্যাঁ বলে দিল। তারপর সোহানা আবার চলে গেল নীলের সাথে কথা বলতে, আর ফারহান চলে আসলো ছাদে। ছাদে এসে দেখে আকাশে আজকে চাঁদ উঠেছে। ফারহান ছাদের একটা কোণাতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। আজকে আকাশে অনেক তারা উঠেছে, আর হাজার তারার মাঝে একটা চাঁদ পুরো আকাশটাকে আলো দিয়ে আলোকিত করে রেখেছে। ফারহান আকাশের দিকে তাকিয়ে সোহানার বলা কথাগুলো ভাবতে লাগলো। ভাবছে, আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানা যায় না? জীবনে কখনো কারোর সাথে প্রেম করলাম না, শুধু বিয়ের পরে নিজের বউকে সবটা দিয়ে ভালোবাসবো বলে। আর সেই বউ আজকে আমাকে স্বামী হিসেবে মানতে পারে না। আমার কথা না হয় বাদ দিলাম, যদি আমার আব্বু আম্মু জানতে পারে যে তাদের পছন্দ করা মেয়ে তার ছেলেকে স্বামী হিসেবে মানে না, তখন তো তারা অনেক কষ্ট পাবে। আমার থেকেও বেশি কষ্ট পাবে তারা। আমি ছেলে হয়ে কিভাবে বাবা মাকে কষ্ট দিব? না, যে করে হোক সোহানার মনে আমার প্রতি ভালোবাসা জন্মাতেই হবে। আমাকে তার মন জয় করতেই হবে। শত অপমানের পরেও তার সাথে থাকতে হবে। আকাশের দিকে তাকিয়ে আছে আর এগুলো মনে মনে ভাবছে। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেল, তাই তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। তারপর পেছনে তাকিয়ে দেখে সোহানা আসছে। এসে বলল, কিরে এত রাতে তুই এখানে কি করিস? এই তো রাতের আকাশটা দেখতেছিলাম। চল নিচে চল। ফারহান আর কিছু না বলে নিজের রুমে এসে পড়লো। তারপর বলল, আপনার রুমে তো কোনো চাদর নেই, আমি কিভাবে ঘুমাবো? আজকে চাদর ছাড়াই ঘুমা। এই শীতের মধ্যে কিভাবে চাদর ছাড়া ঘুমাবো? কিচ্ছু করার নেই, চাদর ছাড়াই আজকে তোকে ঘুমাতে হবে। ফারহান আর কিছু না বলে সোফাতে গিয়ে শুয়ে পড়লো। সোহানাও খাটে গিয়ে শুয়ে পড়লো। একটু পরে সোহানা ঘুমিয়ে গেল, আর ফারহান সোহানার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। সোহানা এমনিতে অনেক সুন্দর, জানলা খোলা থাকার কারণে চাঁদের আলো সোজা এসে সোহানার মুখে পড়ছে, আর সোহানার সৌন্দর্যটা দ্বিগুণ করে দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় সোহানাকে পুরো একটা শিশুর মতো মনে হচ্ছে। এই প্রথম কারো উপর ক্রাশ খেলো ফারহান, আর এই প্রথম কারো প্রেমে পড়লো। সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে তার মনেই নেই। ফজরের সময় আজানের মধুর সুরে ঘুম ভাঙলো তার। ঘুম থেকে উঠে দেখে সোহানা একটা পিচ্চি বাবুর মতো ঘুমিয়ে আছে। ফারহান কিছুক্ষণ সময় সোহানার দিকে তাকিয়ে থেকে উজু করে চলে আসলো মসজিদে নামাজ পড়তে। তারপর নামাজটা পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে চলে আসলো সোহানাদের বাড়িতে। তারপর চলে আসলো সোহানার রুমে এসে দেখে সোহানা এখনো ঘুমিয়ে আছে। ফারহান আর তাকে ডাক না দিয়ে চলে আসলো ছাদে। অনেকক্ষণ ছাদে থাকার পর চলে আসলো আবার রুমে আসতে মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হওয়ার কারণ হলো এসে দেখে সোহানা নীলের সাথে অনেকক্ষণ হেসে হেসে কথা বলছে। ফারহান আর কিছু বললো না, কারণ এখন কিছু বলতে গেলেই থাপ্পড় খেতে হবে, তাই চুপ করে সোফাতে বসে রইলো। একটু পরে আঙ্কেল ফারহান আর সোহানাকে নিচে ডাকলো নাস্তা করার জন্য। সোহানা নীলের সাথে কথা বলা শেষ করে ফারহানকে নিয়ে নিচে খাবার টেবিলে চলে আসলো। তারপর সবাই একসাথে নাস্তা করতে লাগলো। নাস্তা প্রায় শেষ, তখন আঙ্কেল বলল, বাবা, ফারহান আর মা সোয়ানা, তোমরা হয়তো জানো আমি সামনে শনিবার দেশের বাইরে যাব। ওরা দুজন একসাথে বলল, জি জানি। আমি চাই অফিসের দায়িত্ব তোমাদের দুজন থেকে একজনকে দিতে। তোমরা কে নিচে? আঙ্কেল, অফিসের দায়িত্বটা সোহানাকেই দিন, আমার অফিসের দায়িত্ব চাই না। আচ্ছা, তাহলে অফিসের বস হিসেবে সোয়ানাই থাকবে, আর তুমি সোয়ানাকে সাহায্য করো বাবা। আচ্ছা, আমি সোহানাকে সাহায্য করব, আপনি চিন্তা করবেন না আঙ্কেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলো। দেখতে দেখতে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল। এখন সোহানা আর ফারহান উকিলের কাছে। ফারহান খুব ভয় হচ্ছে যদি আজকে সোহানার ওর সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে বাবা মাকে কি জবাব দেবে, এগুলো ভেবে অনেক ভয় করছে। অনেকক্ষণ পরে উকিল সাহেব আসলেন। আসার পরে সোহানা বলল, উকিল সাহেব, আমি তো আপনাকে ফোনে সব বললামই, এখন তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন। আমি এই ছোট লোকের বাচ্চাকে এখনই ডিভোর্স দিয়ে দিতে। সরি মামুনি, আজকের মধ্যে কোনোভাবেই ডিভোর্স দেওয়া সম্ভব না। তোমাদের দুজনকে একসাথে 6 মাস থাকতে হবে, আর 6 মাস পর যদি তোমরা চাও তাহলেই তোমাদের দুইজনের ডিভোর্স হবে। এখন হবে না কেন উকিল সাহেব? এটা সরকারি নিয়ম মামুনি। তারপর ফারহান আর সোহানাই বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। তারপর ফারহান আর সোহানা রুমে চলে আসলো। রুমে আসতেই সোহানা বলল, আমি তোর মতো ছোট লোকের সাথে এই 6 মাস থাকতে পারবো না। এখন যে কিছু করার নেই, আপনাকে এই 6 মাস আমার সাথে থাকতেই হবে। কথা দিচ্ছি, আপনার অনুমতি ছাড়া আমি আপনার কাছ থেকে স্বামীর অধিকার চাইব না। আর আমি একটা শর্ত দিয়েছিলাম, আপনার কি সেই শর্তটা মনে আছে? আছে। তারপর ফারহান ফ্রেশ হতে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো ছাদে এসে বসে আছে ছাদের একটা কোণাতে, আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় মনে হলো কেউ একজন ছাদে এসেছে, তাই ফারহান পেছনে তাকালো। তাকিয়ে দেখে আম্মু ছাদে এসেছে। ফারহান আম্মুকে বলল, আম্মু, তুমি এত রাতে ছাদে এসেছো কেন? এমনি।
তুই এত রাতে ছাদে কি করিস? বৌমাকে ঘরে একা রেখে তুই ছাদে এসেছিস কেন? অনেক দিন হলো রাতের বেলার আকাশটা দেখি না, তাই ছাদে আসলাম। আর সোহানাকে বলছিলাম আসতে, কিন্তু সোহানা আসে নাই। ওর নাকি শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, অনেকক্ষণ ছাদে থাকছো, এখন নিজের রুমে চলে যাও। তারপর ফারহান আর কিছু না বলে চলে আসলো রুমে এসে প্রতিদিনের মতো আজকেও দেখছে সোহানা নীলের সাথে কথা বলছে। ফারহান কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর সোহানা বারান্দা থেকে রুমে এসে খাটে শুয়ে পড়লো এবং কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেল। ফারহানও সোহানার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ফজরের সময় আজানের ধ্বনি এসে কানে পৌঁছাতেই ঘুমটা ভেঙে গেল। ফারহান তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলো বাসায় এসে দেখে আম্মু নামাজ পড়ে রান্নার ঘরে যাচ্ছে। ফারহানকে দেখে আম্মু বলল, কিরে, তুই এত সকালে কোথায় থেকে আসলি? নামাজ পড়তে গিয়েছিলাম আম্মু। ও ভালো, আমার বৌমাটার দেখা যায় আমার ছেলেটাকে ভালো পথেই নিয়ে এসেছে। ফারহান একটা মুচকি হাসি দিয়ে চলে আসলো রুমে এসে দেখে মহারানী এখনো ঘুমাচ্ছে। ফারহান সোহানাকে ডাক দিতে থাকলো। সোহানা, এই সোহানা, শুনছেন? সোহানা কোনো সাড়া শব্দ করছে না দেখে সোহানাকে একটু ধাক্কা দিয়ে ডাকলো। সোহানা, এই সোহানা, ওঠেন, আজকে তো অফিস আছে, তাড়াতাড়ি ওঠেন। সোহানা জেগে গেল। ফারহান তার শরীর স্পর্শ করেছে বলে ঠাস ঠাস করে সোহানা ওকে 4টা থাপ্পড় দিল আর বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে টাচ করলি কেন? এই, তুই আমাকে কথা দিয়েছিস, আসলে তোর মতো ছোট লোককে আমি কেন যে বিয়ে করতে গেলাম? তোরা বড় লোক মানুষ দেখলে সুযোগ নেওয়ার চেষ্টা করিস। আরো অনেক কিছু বলল। তারপর ফ্রেশ হতে চলে গেল। আর ফারহান সেখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়ছে আর চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে নিচে পড়ে গেল। ফারহান তৈরি হয়ে না খেয়ে অফিসে চলে আসলো। না খাওয়ার কারণ হলো, যদি খাবার খেতে টেবিলে যেত তখন আম্মু আর আব্বু ঠোঁটে যে কেটে গেছে তা দেখে ফেলতো, আর আম্মু বুঝে যেত সোহানায় থাপ্পড় দিয়েছে। তাই না খেয়ে অফিসে চলে আসলো। অফিসে এসে নিজের জায়গাতে বসে কাজ করল। এমন সময় আঙ্কেল আর সোহানা অফিসে প্রবেশ করলো। একটু পরে সবাইকে একটা রুমে ডাকা হলো। ওরা সবাই সেই রুমে গেল। তারপর আঙ্কেল বলল, আজকের পর থেকে আমি আর অফিসে আসবো না। আমার জায়গাতে আমার মেয়ে বসবে এবং এই অফিসে দেখাশোনা করবে। আশা করি আপনারা সকলেই আমার মেয়েকে সকল কাজে সাহায্য করবেন। তারপর আঙ্কেল চলে গেলেন বাসায় আর সবাই সবার জায়গাতে চলে গেল। ফারহানও ওর জায়গাতে এসে কাজ করতে থাকলো। এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। তারপর ফারহান বসের রুমের সামনে গিয়ে বলল, ম্যাম, আসবো? আসেন। ম্যাম, আমাকে আপনি ডেকেছেন? এখানে এই ফাইলগুলো আছে, আজকের মধ্যে কমপ্লিট করে জমা দিবেন। অনেকগুলো ফাইল ওর দিকে এগিয়ে দিয়ে। ম্যাডাম, আজকের মধ্যে এতগুলো ফাইল কমপ্লিট করা তো সম্ভব না। সম্ভব না কেন? আজকের মধ্যে বলেছি তো, আজকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট করে দিবেন। যতক্ষণ ফাইল কমপ্লিট না হয় ততক্ষণ আপনার ছুটি নেই। ফারহান আর কিছু বলল না, ফাইলগুলো নিয়ে চলে আসলো নিজের জায়গায়। তারপর কাজ করতে থাকলো। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সবাই দুপুরের খাবার খাওয়ার জন্য গেল, কিন্তু ফারহান গেল না, কাজ করতে থাকলো। কাজ শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। সবাই চলে গেছে, শুধু ফারহান, পিয়ন আর সোহানাকে ছাড়া। ফারহান ফাইলগুলো জমা দিয়ে যখন আসতে যাবে তখন পিয়ন বলল, স্যার, আপনাকে একটু ম্যাডাম ডেকেছে। ফারহান তাড়াতাড়ি ম্যাডামের রুমে গেল, গিয়ে বলল, ম্যাডাম, আসবো? আসেন। জি ম্যাডাম, বলুন, কেন ডেকেছেন? ফাইলগুলো কমপ্লিট হয়েছে? হুম। ভালো, এখন এই ফাইলগুলো দেখছেন, এগুলো নিয়ে যান, কালকের মধ্যে কমপ্লিট করে দিবেন। ফারহান কিছু বলল না, ফাইলগুলো নিয়ে অফিস থেকে চলে আসলো। এসে রিক্সার জন্য দাঁড়িয়ে রইলো। কিছুক্ষণ পরে দেখলো সোহানার গাড়ি নিয়ে বের হচ্ছে। ফারহান ভাবছিল ওকেও সাথে করে নিয়ে যাবে, কিন্তু সোহানা ফারহানকে তার সাথে বাসায় নিয়ে গেল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসলো, সেটা নিয়ে ফারহান বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল ছাদে। অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে চলে আসলো রুমে এসে দেখলো সোহানা নীলের সাথে অনেক হাসাহাসি করে বারান্দায় বসে ফোনে কথা বল। ফারহান আর সেদিকে খেয়াল না করে ফাইলগুলো নিয়ে বসলো। একটু পরে সোহানা এসে শুয়ে পড়লো আর ফারহান ফাইলগুলো কমপ্লিট করতে থাকলো। ফাইল দেখতে দেখতে প্রায় রাত 2টা বেজে গেছে। একটু পরে সবগুলো ফাইল কমপ্লিট করা হলো। ফারহান আর ঘুমালো না, চলে গেল ছাদে 1 কাপ কফি নিয়ে। ছাদের একটা কোণায় বসে কফি খাচ্ছে আর আকাশের 4টার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আজকে যদি সোহানাই আমাকে স্বামী হিসেবে মানতো, তাহলে এখন সোহানার কোলে মাথা দিয়ে আকাশের 4টা দেখা হতো। আমার সাথে কেন এমন হলো? কি দোষ করছিলাম আমি? কারো ক্ষতিও তো কখনো করি নাই, তাহলে কেন আমার সাথে এমন হলো? আমি কি এতই খারাপ যে আমাকে স্বামী হিসেবে মানাই যায় না? সোহানাই আমার সাথে এমন কেন করে? আমি তো তার কাছ থেকে স্বামীর অধিকারও চাই নাই,
তাহলে কেন এমন করে? এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে মাটিতে পড়লো। আর অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ছাদে ঘুমিয়ে গিয়েছে মনে নেই। সকালবেলা আশেপাশে পাখির আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চারপাশে তাকিয়ে দেখে ছাদের একটা কোণায় ঘুমিয়েছিল। তারপর নিচে চলে আসলো, এসে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য রেডি হলো। তারপর ফাইলগুলো নিয়ে চলে আসলো অফিসে এসে দেখে 10 মিনিট লেট হয়ে গেছে। ফারহান ওর জায়গাতে বসতে পিয়ন বলল সোহানা নাকি ডেকেছে। ফারহান ফাইলগুলো নিয়ে সোহানার রুমে গিয়ে বলল, ম্যাডাম আসবো? আসেন বসেন। ম্যাডাম ডেকেছেন আমাকে? অফিসে লেট করে আসলেন কেন? আসলে ম্যাডাম, কালকে রাতে ফাইলগুলো দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, তাই আসলে আসতে একটু লেট হলো। ফাইলগুলো দেখি। ফারহান ফাইলগুলো সোহানার কাছে দিল। সোহানা ফাইলগুলো দেখার পর ওর মুখের মধ্যে ছুঁড়ে মারলো আর বলল, কি দেখেছেন ফাইলের মধ্যে? এত ভুল কেন? ম্যাডাম আপনার মনে হয় দেখতে একটু ভুল হয়েছে, একটু ভালো করে দেখুন। তো সাহস কি করে হয় অফিসের সামান্য একটা কর্মচারী হয়ে আমার মুখের উপরে কথা বলিস? সরি ম্যাডাম, আর হবে না। তারপর ফাইলগুলো নিয়ে সেখান থেকে নিজের জায়গাতে চলে আসলো। এসে মাথাটা টেবিলের নিচে দিয়ে অনেকক্ষণ কান্না করলো। তারপর আবার ফাইলগুলো দেখতে লাগলো। ফাইলগুলো দেখার সময় দেখলো সামান্য কিছু ভুল আছে, যা না ধরলেও চলে। আর এই সামান্য ভুলের জন্য সোহানা এমন ভাবে মারলো, ভাবতেই চোখ দিয়ে